এই কারণে আমি ছাত্রলীগের কথা বলবো, সেটা হচ্ছে যে জিসাস ক্রাইস্টকে যেমন অসংখ্য আপনার ক্রুশবিদ্ধ হতে হয়েছে, ওরকম একইভাবে যে এই যে ক্রুশবিদ্ধ করে অপবাদে 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 সামিল করা, আমার কাছে মনে হয় যে ওই অতীত ইতিহাসের মতো ছাত্রলীগকে সবচাইতে বেশি এই বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা ভাতৃপ্রতিম সংগঠনের মধ্যে যেই সংগঠনকে সবচাইতে বেশি অপবাদ নিতে হয়েছে, ওদের ঘাড়ে আছে হেলমেট লীগের কথা, ওদের ঘাড়ে আছে চাপাতি লীগ, এই লীগ সেই লীগ, এগুলো শুনতে হয়েছে না? একটা সময় আমরাও বিভ্রান্ত হয়েছি, আমরাও নানান ধরনের কথা বলেছি। আজকে এই দুঃসময়ে আমি ছাত্রলীগের এই ছোট ছোট এই তরুণদেরকে আমি দেখেছি যে তারা কিভাবে এই দলটাকে টেনে তোলবার জন্য সংগ্রাম করেছে। একটা ব্যাপার দিয়ে আমার মনে হয় আমি শুরু করব। আমার মনে হয় একটা ছোট গল্প আমার বলা উচিত। এক সন্তানের মাতৃত্ব নিয়ে আপনার ব্যাপক গোলযোগ হচ্ছে। সন্তানের মাকে এটা নিয়ে দুই ভদ্র মহিলা কারাকারি শুরু করেছেন। তো যখন কারাকারিটা হলো, ওই এক সন্তানের দুই হাত ধরে দুই মা টানাটানি যখন করছেন, তখন এক ভদ্র মহিলা হাতটা ছেড়ে দিলেন, কারণ ওই ছেলেটা কষ্ট পাচ্ছে। আসলে আসল মাটা যিনি হাত ছেড়ে দিয়েছেন তিনি, কিন্তু টানাটানিটা বন্ধ করে দিয়েছেন কারণ তার সন্তান তো কষ্ট পাচ্ছে। তিনি মেনে নিয়েছেন যে ঠিক আছে, উনি মা, আপনি পালেন, সমস্যা নাই, তাও আমার সন্তানটা যাতে কষ্ট না পায়। আমি জানি না আমার এই মেটাফোর আপনারা কতটুকু গ্রহণ করতে পারলেন। দেখেন, আমি এই ঔদ্ধত্য আপনাদের সামনে দেখাতে পারি না। আপনারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করেছেন, অনেক অভিজ্ঞ, বরঞ্চ আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আমরা যারা তরুণ, আমাদের অনেক কিছু আপনাদের কাছ থেকে শেখার আছে, বোঝার আছে। এখানে একজন বিখ্যাত মানুষও বসে আছেন যিনি অপারেশন জ্যাকপটের অন্যতম সেনা ছিলেন। এরকম একজন মানুষ যারা এই দেশকে স্বাধীন করেছেন, আমাদের এনামুল হক ভাই, এই ধরনের মানুষের সামনে আসতে পারাও বা তাদের সামনে বক্তব্য দেওয়ার মতো সাহস দেখাচ্ছি, এগুলো অনেক বড় ব্যাপার। কিন্তু যখন এসে দেখি যে আপনাদেরই সন্তানের গায়ে দুটো ভাগ, আমি জানি যে এগুলো নিয়ে কথা বলা অনেক, এগুলো এক মিনিটে তো শেষ হওয়ার মতো না। কিন্তু আমরা যারা ধরেন, আমার কোনো গ্রুপ নাই, কোনো দল নাই, আমি সবখানেই যাই। আমার কথা হচ্ছে নেত্রীর কথা বলতে হবে, ইউনূসের বিরুদ্ধে বলতে হবে। পৃথিবীর যেইখানে একজনের সমাবেশ থাকে সেখানেও আমি গিয়ে উপস্থিত হব। আমার কোনো দল নাই, গ্রুপ নাই। দেখবেন আমি কোনো দলের কোনো পদের জন্য, আমি যখন দলের পদের প্রসঙ্গ আসে, আপনাকে একটা দলের পদ দেওয়া দরকার, এটা দেওয়া দরকার, সেটা দেওয়া দরকার, আমি করজোরে বলি যে ভাই, আমি যেইভাবে আছি ওইভাবে আমি অসম্ভব রকমের ভালো আছি। কারণ আমি এই দলটাকে আমার সন্তানের মতো মনে করি। আমার দুটো সন্তান রয়েছে। আমি মনে করি যে আমার আরেকটা সন্তান, সেই সন্তানকে আপনারা টেনে তুলেছেন। এই যে এখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের মতো এরকম লক্ষ লক্ষ তৃণমূল, আমি মঞ্চে যারা বসে থাকে, মঞ্চের বাইরের মানুষগুলোর দিকে আমি সবচাইতে বেশি নজর দেই। কারণ ওই মানুষগুলো হচ্ছে আমাদের সাইলেন্ট হিরো। ওই যে কর্নারে বসে আছে যারা হয়তো বা এখানে আসেনি, কিন্তু ওই মানুষগুলোর শক্তির জন্য আমরা আজকে এই পর্যায়ে এসেছি। আমি জানি না আপনারা এটা বিশ্বাস করেন কিনা। এবং আমি এখানে আরেকটা ধন্যবাদ আমি শুরুতেই দিব আমার সবচাইতে প্রিয় সংগঠন এবং যাদের প্রেমেও পড়েছি বলা যেতে পারে, এই গত 1 বছর এদের প্রেমে আরো বেশি পড়েছি, সেটা হচ্ছে ছাত্রলীগ। এই কারণে আমি ছাত্রলীগের কথা বলবো, সেটা হচ্ছে যে জিসাস ক্রাইস্টকে যেমন অসংখ্য আপনার ক্রুশবিদ্ধ হতে হয়েছে, ওরকম একইভাবে যে এই যে ক্রুশবিদ্ধ করে অপবাদে 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 সামিল করা, আমার কাছে মনে হয় যে ওই অতীত ইতিহাসের মতো ছাত্রলীগকে সবচাইতে বেশি এই বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা ভাতৃপ্রতিম সংগঠনের মধ্যে যেই সংগঠনকে সবচাইতে বেশি অপবাদ নিতে হয়েছে। ওদের ঘাড়ে আছে হেলমেট লীগের কথা, ওদের ঘাড়ে আছে চাপাতি লীগ, এই লীগ সেই লীগ, এগুলো শুনতে হয়েছে না? একটা সময় আমরাও বিভ্রান্ত হয়েছি, আমরাও নানান ধরনের কথা বলেছি। আজকে এই দুঃসময়ে আমি ছাত্রলীগের এই ছোট ছোট এই তরুণদেরকে আমি দেখেছি যে তারা কিভাবে এই দলটাকে টেনে তোলবার জন্য সংগ্রাম করেছে। আমি এই ছাত্রলীগের বলা যেতে পারে এখন ছাত্রলীগের প্রেমেই আমি পড়েছি, ছাত্রলীগের প্রেমেই মজেছি। ফলে তাদের প্রতি আপনাদের ভালোবাসাটা যেন সবসময় অটুট থাকে। দেখেন, আমি জানি না যে সমাধান কিভাবে সম্ভব বা কিভাবে হতে পারে।
তবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ কখনো পরাজিত করতে পারে না, আমার মনে হয় এর থেকে বড় সত্য আপনারা জানেন না। ফলে এখানে যারা নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার কোনো কথাতে বেয়াদবি নেবেন না। আমার মনে হয় যে আপনারাই যথেষ্ট, আপনারা এইটা জানেন যে আপনাদেরকে কি করতে হবে। যদি একজনকে বুকে জড়িয়ে নেওয়া যায়, বুকে জড়িয়ে নেওয়াটা যদি খুব কঠিন হয়, জানি না ঘৃণার থেকে ভালোবাসা কতটুকু কঠিন বা কম, কিন্তু আমার মনে হয় যে এটা সম্ভব, সবাই একসাথে হওয়া। একসাথে না হলে এই যুদ্ধে আমরা জিততে পারবো না, কারণ আমাদের মধ্যে যদি কোনো ধরনের ফাটল থাকে, শত্রুরা সেই ফাটলকেই খোঁজ করবে। আমি আবারও ধন্যবাদ জানাই যে এইখানে যারা এসছেন, এই প্রোগ্রামের আয়োজন করেছেন। আমি কিছু কথা বলবো মূল আলোচনার জায়গাটাতে। সেটা হচ্ছে যে প্রথমে আমি ভুল না করে থাকলে আজকের সভাটা মূলত হয়েছে আগামীকালকে যে ক্যাঙ্গারু আদালত বা তাজুলের যে আদালত, সেই তাজুলের আদালতের রায়ের প্রতিবাদে আপনারা এখানে এসেছেন। আমার মনে হয় আপনারা একটা ভুল কথা বলছেন। এখানে এখানে কি লিখেছেন? প্রতিবাদ সমাবেশ। আপনাদের উচিত ছিল এখানে লেখা হাহা সমাবেশ। হ্যাঁ, এখানে হাসির সমাবেশ দেওয়া উচিত ছিল। আপনারা কেন প্রতিবাদ সমাবেশ দিলেন তাই আমি বুঝলাম না। এই কারণে, কারণ কালকে তো আমরা অনেক হাসবো। কালকে হচ্ছে একটা জোকসের দিন, কৌতুকের দিন। কেন কৌতুকের দিন? আমি আপনাদেরকে একটু কৌতুকটা বোঝাই, তাহলে আপনারা বুঝবেন যে আমার কাছে কেন হাসির একটা ব্যাপার। সেটা হচ্ছে যে তাজুলের সাথে একবার আমার, এই তাজুলের আদালতের তাজুলের সাথে একবার আমার টকশোর দুর্ভাগ্য হয়েছিল। সুযোগ বলবো না, বলবো যে আমি দুর্ভাগ্য হয়েছিল তার, লন্ডনে। তো সেই টকশোটা আপনারা কখনো অনলাইনে আছে, আপনারা দেখে নেবেন। সে আপনার সাইদির লয়ার ছিল। সাইদির সাক্ষী সম্পর্কে তার কোনো ধারণাই নাই। সে যখন সাইদির লয়ার ছিল, সেখানকার একটা গল্প আপনাদেরকে বলি। সাইদির পক্ষে একজন সাক্ষী দিতে এসেছে। সেই সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছে যে, মানে সেই সাইদির পক্ষে সাফাই সাক্ষী দিবে। তো বলেছে যে আপনি কি দেখেছেন? বলেছে আমি দেখেছি যে নদীর মাঝখানে একটা লাশ, সেখানে 3 জন দাঁড়িয়ে আছে। সেখানে সাইদি হুজুর ছিল না। তাকে কিন্তু এখনো লয়ার এগুলো জিজ্ঞেস করে নাই। সে এমনি বলছে সাইদি, মানে ঠাকুর ঘরে কি আমি কলা খাই না, এক নাম্বার। কয়টা বাজে দেখেছেন? তখন ফজরের নামাজের একটু আগে। আচ্ছা, ফজরের নামাজের একটু আগে নদীর মাঝখানে একটি নৌকা, সেইখানে 3 জন লোক দাঁড়িয়ে, একটি লাশ, ঝোপের আড়ালে সেই লোকটা লুকিয়েছিল। এখন বলেন তো, ফজরের আজানের সময় আপনার কতটুকু আলো থাকে? খুবই কম আলো থাকে, তাই না? নদীর মাঝখানে একটা নৌকা থাকলে সেটা সাইদি না সেটা কয়েদি, আপনি কিভাবে বুঝবেন? কিন্তু এই তাজুল এগুলা বুঝতে পারে। তাজুল অনেক আগে থেকে এগুলো বুঝতে পারে। সে যেটা করে সেটা হচ্ছে সাক্ষীদেরকে শিখিয়ে নিয়ে আসে আদালতের মধ্যে। ওই জায়গাতেই আপনার সাক্ষী পরাস্ত। যে এই অন্ধকারের মধ্যে ঝোপের আড়াল থেকে আপনি কেমনে বুঝলেন কোনটা সাইদি আর কোনটা সাইদি না? এইভাবে অসংখ্য মিথ্যাচার, হাস্যকর একটা আস্ত কৌতুকের, বলবো যে একটা প্রতিভূ এই তাজুল। 1998 সালে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। এমন সময় আসবে, জানেন তো, যে ক্রিমিনাল যে কোনো ধরনের মানে ক্রিমিনাল মামলা, মানে এগুলো কিন্তু তামাদি হয় না। যে কোনো সময় পুরো তদন্ত হতে পারে। ভবিষ্যতে ওই 1998 সালের খুনের জন্য এই তাজুলের ফাঁসি হবে না বা শাস্তি হবে না, ইউ নেভার নো। আইন যদি বোঝাতে চায়, আইন কত প্রকার ও কি কি, এটা ভবিষ্যতে আমরা বোঝাবো ইনশাআল্লাহ। হুমায়ুন আহমেদের একটা উপন্যাস পাঠ করেছে 84 এবং 85 পাতা থেকে। বইটার নাম হচ্ছে দেয়াল। আপনারা এই হুমায়ুন আহমেদের নাম তো শুনেছেন। আমার অত্যন্ত প্রিয় একজন ঔপন্যাসিক ছিলেন। এই দেয়াল উপন্যাসটার পরে এই লোকটার প্রতি আমার এমন ধরনের বিতৃষ্ণা এসছে যে মানে এটা বলার মতো না। যাই হোক, যেটা হচ্ছে কথা, সেটা হলো যে হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসের 84 এবং 85 পাতাতে লিখেছে টঙ্গীর মোজাম্মেলের গল্প। কেন আমি এই গল্পটা বলছি সেটা কতটুকু প্রাসঙ্গিক এখন বুঝবেন। টঙ্গীর মোজাম্মেল, টঙ্গীর মোজাম্মেল কে? মোজাম্মেল নামে এক লোক নাকি টঙ্গীতে আওয়ামী লীগের সভাপতি ছিল। মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা। তো সে তার উপন্যাসের মধ্যে লিখেছে মোজাম্মেল তার বাবাকে নিয়ে এসেছে। মোজাম্মেলের বাবার
বাবার এক হাত বঙ্গবন্ধুর এক পায়ে, মোজাম্মেলের এক হাত বঙ্গবন্ধু না, মোজাম্মেলের দুই ভাইয়ের হাত হচ্ছে বঙ্গবন্ধুর আরেক পায়ে। বঙ্গবন্ধুকে নাকি মোজাম্মেলের বাবার ভাইরা বলছে যে আর্মিগুলো অনেক পাজি, আমার ছেলের নামে মামলা দিয়েছে। বঙ্গবন্ধু অত্যন্ত রেগে গেলেন। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের উপন্যাসের কথা। মূল ব্যাপারটা কি, যে মোজাম্মেল হচ্ছে একজন দাগী সন্ত্রাসী খুনি। বঙ্গবন্ধুর কাছে মোজাম্মেলের বাবা এবং ভাইরা আসার কারণে নাকি বঙ্গবন্ধু ওই খুনিকে মাফ করে দিয়েছেন। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের বইতে লেখা আছে। এতটুকু বুঝতে পেরেছেন তো না? আচ্ছা, এই উপন্যাসের এই ঘটনা এই তাজুলের ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। আপনারা আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কোনোদিন শুনেছেন যে উপন্যাস থেকে একটা ক্রিমিনাল মামলাতে এভিডেন্স হতে পারে? এটা আমার কোনো কথা না। আপনারা যদি আমার ফেসবুকে যান, ইউটিউবে যান, আপনারা দেখবেন যে তাজুল কিভাবে দেয়াল উপন্যাস পড়ে ওই যে মাননীয় প্রধানমন্ত্রী যে মর্তুজার কথা বলছে, মানে আনফরচুনেটলি তার লাস্ট নেম মজুমদার, সেই মর্তুজা মজুমদার আপনার সেটা আবার বসে বসে শুনছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই টঙ্গীর মোজাম্মেলের ঘটনা কোত্থেকে আসলো? এটা কি সত্যি? আচ্ছা, এই ঘটনাটা এসেছে অ্যান্থনি মাসকারেনহাসের একটা বই লেগেসি অফ ব্লাডের 48 নম্বর পাতা থেকে। আপনাদের যদি কারো সুযোগ হয় এই বইটা এখানকার লাইব্রেরিতে পাওয়া যাবে, লেগেসি অফ ব্লাড বইটা। সেইখানে মূল গল্পটা আছে। ওই মূল গল্পে বলা আছে টঙ্গীতে তৎকালীন সময় আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন তার নাম হচ্ছে মোজাম্মেল। এখন মোজাম্মেল হোসেন নাকি মোজাম্মেল হক না মোজাম্মেল আলী এগুলো লেখা নেই, শুধু মোজাম্মেল লেখা আছে। অ্যান্থনি মাসকারেনহাসকে এই গল্পটা কে বলেছে? বলেছে আবার বঙ্গবন্ধুর খুনি ফারুক। সেখানে লেখা আছে যে মোজাম্মেল নামে একটা লোক একটা মেয়েকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে আর্মির মেজর নাসির উদ্দিন সহ আরো যারা ডেপুটি আছে তারা মিলে এই মোজাম্মেলকে ধরেছে। ধরার পরে মোজাম্মেল 3 লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছে এই মেজর নাসিরকে। মেজর নাসির তাকে ঘুষ না দিয়ে তাকে আপনার জেলে পাঠায়, আদালতে সোপর্দ করে, সে জেলে চলে যায় এবং বঙ্গবন্ধুর বদৌলতে নাকি এই লোকটি ছাড়া পায়। আমি যখন এই কয়দিন আগে আপনার ইটালিতে গেলাম, তখন আমি এই ঘটনাটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইটা নিয়ে আমরা একটা অনুসন্ধানী প্রতিবেদন করব। এই যে মেজর নাসিরের কথা বললাম এইমাত্র, মেজর নাসির বেঁচে আছেন। মেজর নাসিরকে ফোন দিলাম। মেজর নাসির সাহেব কিন্তু 3রা নভেম্বর ওই মোস্তাককে যে গদিচ্যুত করা হয়েছে, খালেদ মোশাররফের নাম আপনারা জানেন, ওই ঘটনার সময় অন্যতম নায়ক কিন্তু এই মেজর নাসির উদ্দিন। মেজর নাসির উদ্দিন ইয়াং একজন অফিসার সেই সময় ছিলেন, এখনো তিনি বেঁচে আছেন, খুব সম্ভবত 70-র উপরে বয়স, কিন্তু খুবই শক্তিশালী এখন তার টোন। তাকে বললাম যে আমি আগে থেকেই মেজর নাসিরকে চিনতাম, আমার সাথে লেখালেখির সূত্রে ওনার সাথে আমার পরিচয়, ওনার থেকে আমি অনেক ইনফরমেশন নিতাম। আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে নাসির ভাই, আন্তর্জাতিক অপরাধ আদালতে তো এই মোজাম্মেলের কাহিনী বলা হচ্ছে এবং আপনি নাকি মোজাম্মেলকে গ্রেফতার করেছিলেন এবং বঙ্গবন্ধু নাকি আপনাকে ধমক দিয়ে এদেরকে জেল থেকে বের করেছে। আমি ফোনের এই পার থেকে বুঝতে পারিনি যে ওনার জিভে কামড় পড়েছে কিনা। উনি অত্যন্ত লজ্জিত হলেন। আপনাকে জানতে চান যে উনি কি বলেছেন? আচ্ছা, মূল ঘটনাটা হয়েছে ঠোঁট কাটা হাশেম নামে এক সন্ত্রাসী ছিল টঙ্গীতে। ঠোঁট কাটা হাশেম, আবুল হাশেম, সেটার নাম আবুল হাশেম। তার বাবার নাম হচ্ছে হাসান সরকার। এই আবুল হাশেম ছিল অত্যন্ত বড় সড় সন্ত্রাসী। মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই ট্রাইব্যুনাল আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে প্রোপাগান্ডা হয়, আওয়ামী লীগ কিভাবে, আমরা কিভাবে, আমাদের নীরবতা কিভাবে আজকে আওয়ামী লীগকে নানানভাবে দোষী সাব্যস্ত করেছে। এখানে তরুণদের জন্য, বিশেষ করে এখানে ছাত্রলীগের যে ছেলেপেলেরা তোমরা আছো এবং এখানে যুবলীগের যারা আছেন তাদের জন্য খুব জরুরি এই জিনিসগুলো জানা, কারণ আগামীর বাংলাদেশ এই ছাত্রলীগরা বিনির্মাণ করবে। এখানে উই নেভার নো যে এখানে ছাত্রলীগের কোন ছেলেটা বসে আছে যে আগামী দিনের মন্ত্রী এমপি, আমরা জানি না, কিন্তু এরাই হবে। ফলে এদের জন্য জানাটা জরুরি যে একদিন নিঝুম ভাই কথাটা বলেছে, সংসদে দ্বারা এইসব কথাবার্তা বলতে হবে একদিন। আচ্ছা, তো মেজর নাসির এই আবুল হাশেমকে গ্রেফতার করেছে।
আবুল হাশেম শুধু ধর্ষণের কারণে গ্রেফতার করেনি। নাসির ভাইয়ের কথা হচ্ছে যে সেই সময় গাজীপুরে একটা যাত্রাপালা হচ্ছিল, যাত্রাপালা, সেই যাত্রাপালার প্যান্ডেল থেকে একটা মেয়েকে এই নাসির নিয়ে এসে 7 দিন তার বাসাতে রাখে, তাকে রেপ করে এবং ইভেনচুয়ালি তাকে মেরে ফেলে। এবং নাসিরের ছিল বিশাল বড় আর্সেনাল, অর্থাৎ অস্ত্রাগার ছিল, সবাই জানতো। ওই সময়ে অপারেশন জুলাই মাসে, 1974 সালের জুলাই মাসে অপারেশন ক্লিন আপ, এই অপারেশনটা শুরু হয়। টঙ্গীর দায়িত্ব পড়েছে মেজর নাসিরের উপরে। মেজর নাসির আবুল হাশেমকে গ্রেফতার করেছে। এখন ওরা তো কেউ দেখে নাই যে ও যে মেয়েটাকে ধর্ষণ করেছে, সেটা তো কেউ দেখে নাই, অনেকদিন হয়ে গেছে, অস্ত্র তার থেকে পায় নাই। এখন পুলিশ মামলা দিবে কি দিয়ে? পুলিশ যদি ধর্ষণ মামলা দেয় লাভ হবে না, তো এই ছেলে তো বের হয়ে আসবে। পুলিশ করলো কি, তাকে 54 ধারাতে গ্রেফতার দেখালো। আমি নাসির সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, করলো ধর্ষণ, 54 ধারাতে গ্রেফতার করলেন কেন? বলে আমরা তখন ইয়াং অফিসার যাই না, কারণ উনাদের কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না তখন, মামলা করতো পুলিশ, ধরতো উনারা। বুঝতে পারছেন তো সবাই? আচ্ছা, এই আবুল হাশেম জেল থেকে 2 দিন পরে ছাড়া পেয়েছে, এমনি জামিন পেয়েছে, কারণ 54 ধারাতে তো আপনার জামিন পাওয়া যায়। তো জামিন পাওয়ার পরে এই ঠোঁটকাটা আবুল হাশেম করলো কি, বিশাল বড় মিছিল বের করলো। মিছিল বের করে সে দাবি করলো যে তাকে ধরতে গিয়ে মেজর নাসির তার ওয়াইফের গায়ে হাত দিয়েছে। বিশাল বড় আপনার ঝামেলা তৈরি করলো। এই খবর আপনার চলে গেল হচ্ছে সেনাবাহিনীতে। খালেদ মোশাররফ ফোন দিলেন, খালেদ মোশাররফ মেজর নাসিরকে ফোন দিলেন, দিয়ে বললেন, এগুলো কিন্তু সবই হচ্ছে কোট আনকোট, এগুলো হচ্ছে সবই ওই মেজর নাসির সাহেবের কথা। আমি আপনাদেরকে বলছি, আপনারা আমার ওই ইউটিউবের ভিডিওতে গেলে দেখবেন ওনার টেলিফোন কনভারসেশন আছে। আমি আমার মতো করে বলছি আর কি, মানে মূল ঘটনা একই। তো মেজর নাসির আপনার খালেদ মোশাররফের কথা শুনে কোনো এক শুক্রবার সম্ভবত দুপুর 3টায় সেনা সদরে তিনি গেলেন। গিয়ে শোনেন যে উনাদের যে ভেন্যু ছিল, মানে যেখানে উনার সাথে কথা বলবে সেনাবাহিনীর লোকেরা, সেইখানে না হয়ে এটা 32 নম্বরে স্থানান্তরিত হয়েছে, বঙ্গবন্ধুর বাড়িতে। উনি বঙ্গবন্ধুর বাড়িটা চিনতেন না, জাননি কখনো, কিন্তু সবাই তো বঙ্গবন্ধুর বাড়ি কোথায় জানে। উনি চলে গেছেন ধানমন্ডিতে, গিয়ে বাসার ভেতরে ঢুকলেন। উনার ভাষ্য অনুযায়ী উনি বাসাতে রুমে গিয়ে দেখেন যে বঙ্গবন্ধু একটা সোফাতে বসে আছে, 2 সিটের একটা সোফাতে, পাশের সিটটা খালি, উনি এক কোণাতে বসে আছে। ওই রুমের মধ্যে জিয়াউর রহমান, সেনাবাহিনী প্রধান। আপনারা খালি বোঝেন ঘটনা কোন পর্যায়ে গেছে, যে এত বড় বড় অফিসাররা তখন ওই রুমের মধ্যে। ঢাকা বিভাগের ডিসি আবুল হায়াত, এসপি মাহবুব, তারপরে হচ্ছে খালেদ মোশাররফ তো নিজে আছেন, মানে যাদেরকে আপনারা ঐতিহাসিকভাবে চেনেন, আর বঙ্গবন্ধু বসে আছে, সবাই উনার জন্য অপেক্ষা করছে। তার মানে বোঝেন ওই ঠোঁটকাটা আবুল হাশেম এমন কাহিনী করেছে টঙ্গীতে, এমন মিছিল টিছিল বের করেছে, যেটা পুরো টক অফ দ্য টাউন, যে আর্মির একজন মেজর এক মহিলার গায়ে হাত দিয়েছে। এটা তো সোজা একটা অপবাদ দেওয়া যে আমার ওয়াইফের গায়ে হাত দিছে, মানে যেটা নর্মালি বাংলাদেশের ক্ষেত্রে হয়, মানে ইজিলি আপনাকে ইনডাইরেক্ট করার জন্য। বঙ্গবন্ধু তখন মেজর নাসিরকে বললেন, তুমি বসো এখানে। ওনার পাশে বসালেন। পাশে বসানোর পরে তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন মেজর নাসির বলল যে স্যার, আমি কি মানে নির্ভয়ে বলবো কিনা? বলে অবশ্যই নির্ভয়ে বলবা, সব বলো কি হয়েছে। উনি ঘটনার পুরাটা বললেন। ও যখন মেজর নাসির এখানে বসলো, কথা বলার আগে বঙ্গবন্ধু মেজর নাসিরের গায়ে এরকম হাত দিলেন, বাম হাত দিলেন, দিয়ে একটা অনেক লম্বা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। আপনারা কিন্তু এইসব ঘটনার মিনিং গুলা বুঝবেন। তার মানে বঙ্গবন্ধুর মধ্যে হতাশা, কষ্ট, উনি বুঝতে পেরেছে যে খামাখাই ছেলেটাকে ফাঁসানো হয়েছে। উনি তখন পুরো ঘটনাটা শুনলেন। শোনার পরে তিনি কিছুক্ষণ চুপ থেকে উনি ইসের দিকে তাকালেন, ঢাকা জেলার ডিসি আবুল হায়াতের দিকে তাকালেন। তাকা বললেন যে হায়াত, তুমি মেজর নাসিরকে ম্যাজিস্ট্রেট মজুমদার, তাকে তুমি তার সাথে দিয়ে দাও। মানে তখন ম্যাজিস্ট্রেট মজুমদার ছিলেন অত্যন্ত মানে শক্তিশালী ম্যাজিস্ট্রেট, যারা যে কাউকে মানতে টানতো না আর কি, হ্যাঁ, বেশ কাউকে ভয়ও পেত না, কোনো সন্ত্রাসী। তখন সেই ম্যাজিস্ট্রেটকে সাথে দিয়ে বললো যে ও যাকে যাকে দরকার তাকে তাকে ধরবে,
কোন রকমের আমি আর কিছু শুনতে চাই না, ওকে সমস্ত রকমের প্রোটেকশন দিবে। মেজর নাসির টঙ্গীতে ফিরে গেলেন ব্যাপক উৎসাহে, গিয়ে এই ঠোঁট কাটা হাশেমকে ধরলেন। ঠোঁট কাটা হাশেম গিয়ে বললো, একটা রুমের মধ্যে গিয়ে বললো, ঠোঁট কাটা হাশেম এর মধ্যে 3টা বিয়ে করে ফেলেছেন, অলরেডি 3টা তার ওয়াইফ আছে, আছে। তো দিল কঠিন লেভেলের মার। এটা মেজর নাসিরের কথা। একটা পর্যায়ে বললো যে তোমাকে এখন তোমার ওয়াইফের সামনে আবার পেটানো হবে। আমি খালি একটা জিনিস জানতে চাই, অস্ত্রগুলো কোথায় রেখেছো? মাইরের চোটে এই লোক করলো কি, গোয়াল ঘরের নিচে সে যে খড়ের গাদা আছে না, খড়ের গাদার নিচে বিরাট বড় যে পানির ট্যাঙ্কি করে না, ওরকম সে ট্যাঙ্কি করে সমস্ত অস্ত্র সেখানে রেখেছে। অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হলো, তাকে নিয়ে গেল কোর্টে, তার আর জামিন হলো না। কিন্তু ইতিহাস আপনার সামনে কিভাবে এসেছে? এসেছে মোজাম্মেলের নাম নিয়ে। কেন মোজাম্মেলের নাম নিয়ে এসছে? কারণ তার আগে যে আওয়ামী লীগ আছে, ছাত্রলীগের সাথে যেমন চাপাতি লীগ না দিলে আমাদের সুশীলদের ভাল লাগে না, ওই সময়ের ওই স্কাউন্ডেল, ওই স্টুপিড, ওই লেখক, এই উপন্যাসিক, এই স্টুপিড যারা আছে, তাদের ভাল লাগে না যে ওই কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা নোংরা কথার সাথে আওয়ামী লীগের নামটা না দিলে। দেখেন, গল্পের ভিলেনের নাম আবুল হাশেম, বঙ্গবন্ধু পাঠিয়েছে ওকে গ্রেফতার করার জন্য, আর ইতিহাসে এলো কি যে একটা ধর্ষকে বঙ্গবন্ধু ছেড়ে দিয়েছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারেন না, তাহলে ভাই মোজাম্মেল নামে কেউ কি ছিল না? ছিল। ওই মোজাম্মেলের বাসাতে প্রথম মেজর নাসির গিয়েছে। মেজর নাসির গিয়েছে কারণ মোজাম্মেল ছিল তৎকালীন ওই সময়ের মন্ত্রী এবং এমপি। মোজাম্মেল ওই সিরাজ শিকদারের ভয়ে তিনি 3টা কলাপসিবল গেট তার বাড়িতে লাগিয়েছেন। 3টা কলাপসিবল গেট লাগিয়ে তিনি ভিতরে বসে থাকতেন। মানে এর মানে এই না যে তিনি মন্ত্রিত্ব করতেন না, এমপিত্ব করতেন না, উনার যখন কাজ থাকতো না তখন উনি বাসাতে এত নিরাপত্তা দিয়ে বসে থাকতেন। দোষটা পড়লো কার উপরে? আওয়ামী লীগের উপর আর মোজাম্মেলের উপরে। তো এই যে আমাদের এই গল্পটা কেন বললাম, কারণ আমাদের এই সমস্ত দোষ গিয়ে পড়েছে আকম ও মোজাম্মেলের উপরে। আমাদের যে মুক্তিযুদ্ধ মন্ত্রী, আদালতে তার নামে দেখেন এই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। কার বিচার হচ্ছে জানেন? মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে আকম ও মোজাম্মেল হকেরও বিচার হচ্ছে। এই বিচারে মোজাম্মেল হক কতটা খারাপ এইটা বোঝানোর জন্য ওই ফ্যাব্রিকেটেড গল্প নিয়ে এসছে। আজকে আপনারা আমার কাছে যে গল্পটা শুনলেন, এটা তো আর আমার গল্প না, মেজর নাসির মানে যিনি ধরেছেন তিনি বলেছেন। তাহলে আমাদের দলের অ্যাক্টিভিস্টদের উচিত কি তাহলে? এইসব ইতিহাস খুঁজে বের করে মানুষের সামনে তুলে ধরা। আমরা ঠিক যুগের পর যুগ এইভাবে আমাদের উপরে ব্লেম দেওয়া হয়েছে। আমি আপনাদের এরকম অনেকগুলো গল্প বলতে পারি, সবই আমি বিভিন্ন বই পড়ে জেনেছি। তো এই যে হাহা ট্রাইব্যুনাল বা তাজুলের ট্রাইব্যুনাল, এই তাজুলের ট্রাইব্যুনাল নিয়ে প্রতিবাদ করবেন না, রায় শুনবেন আর হাসবেন। বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলাতে ফাঁসি দিবে, তারপরে মুক্তিযুদ্ধের 9 মাস উনাকে ওই জেলের মধ্যে ভরে নিয়ে উনাকে অলরেডি ফাঁসির হুকুম দিয়ে উনার কবর খোঁড়া শুরু হয়েছিল। কি হয়েছে? আপা একটা কথা বলে, আমি ওইটা মনে প্রাণে বিশ্বাস করি। আমি যেহেতু সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, আল্লাহ রাসূলে বিশ্বাস করি, আমি মনে করি একটা ব্যাপার যে আল্লাহ যা কিছু করে কোনো একটা কারণে করে। তা না হলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে তিনি 15ই অগাস্টের জাস্ট 15 দিন না 16 দিন আগে ওনারা চলে গেছেন, তাই না? জার্মানিতে গেছেন, জার্মানি না বেলজিয়ামে গেছেন? জার্মানিতে গেছেন। বেলজিয়ামে ছিল আসলে, আপনি ভুল বলেন না, যে বেলজিয়ামও গেছিল তখন, আমি কোনো একটা বই পড়েছি। খেয়াল করে দেখেন যে ছোট আপা আর নেত্রী থাকতে পারতেন না ওই বাসাতে, মেরে ফেলতো তো, সবাই কিন্তু মেরে ফেলেছে। আল্লাহ বাঁচিয়েছেন। কত বছর আপা এই দেশে শাসন করলেন? অনেক। আচ্ছা, এইবারও বাঁচিয়েছেন। আমি মুসলমান হিসেবে এটা বিশ্বাস করি, পরিষ্কার ভাবে বিশ্বাস করি যে আল্লাহ যখন এই কাজটি করেছেন তার কোনো একটা পরিকল্পনা আছে, কারণ তিনি সবচাইতে বড় উত্তম পরিকল্পনাকারী। ফলে আগামীকালকে রায় কি হবে আমরা সবাই জানি। ফাঁসির করবে, তাই তো, প্রতিশোধ নিতে চায়। তাজুল তার প্রথম সাবমিশনে বলেছিল এটি শুধু প্রতিশোধেরই ট্রাইব্যুনাল না,
বরঞ্চ ন্যায় বিচারেরও। আপনাকে যদি আমি বলি আপনারা যে এখন আমি পিটাই দিছি এইটা আমার শোধও নিতেছি না, বরঞ্চ আপনি যে অন্যায় করেছেন সেটার কারণেও মারছি, তার মানে কি আমার প্রতিশোধও আমি নিচ্ছি, তাই তো? আচ্ছা, ফলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালের রায় নিয়ে চিন্তার কিছু নাই। আমরা বরঞ্চ এইটা পরিকল্পনা করি যে আমরা কোথায় আছি এই মুহূর্তে। 13 তারিখের লকডাউন, আপনারা যদি একটু পেছনের ইতিহাস দেখেন, মানে পৃথিবীতে এই পর্যন্ত যা ঘটে গেছে, 5ই অগাস্টের পরে আমাদেরকে বলা হয়েছে, আমাদের উদাহরণ দেওয়া হয়েছে রেজা শাহ পাহলভির ঘটনা, ইরানের, যে আয়াতুল্লাহ খোমেনি এসছে, রেজা শাহ পাহলভি আর ফিরতে পারে নাই। আমাদেরকে ইদি আমিনের গল্প শোনানো হয়েছে, আমাদেরকে সালভাদর আয়েন্দের গল্প শোনানো হয়েছে, আমাদেরকে সুকর্ণের গল্প শোনানো হয়েছে, নানান ধরনের গল্প শুনতে 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 এদের তাত্ত্বিকদের কাছ থেকে এগুলো শুনতে শুনতে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। মূল জিনিস একটাই, এরকম বিপ্লবের পরে আর কেউ ফিরতে পারে না, এটাই তো গল্পের মূল ব্যাপারটা, তাই? আচ্ছা, 1 বছরের মাথাতে আপনারা কখনো 5ই অগাস্টের পরে যে নির্মমতা আমরা দেখেছি, আপনারা কখনো কল্পনা করেছেন যে আওয়ামী লীগ শব্দটা আর বলতে পারবো? মানে ইনিশিয়ালি কি মনে হয়েছে? এরকম একটা অবস্থা তারা তৈরি করেছিল না? মানে ওরা যে বর্বরতাটা করেছে ওই সময় তো আমরা 5ই অগাস্টের পরে 1 বছরের মাথায় বাংলাদেশের মানুষ নীরব প্রতিবাদ করে সবাই বাসায় বসেছিল, লকডাউন সফল করেছে। মানুষের প্রতিবাদ, বাংলাদেশের মানুষ কিন্তু ধরেন আস্তে 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 সে গরম হতে থাকে, বুঝতে পারছেন? রাস্তাঘাটে বাংলাদেশের মানুষের ফেভারিট ডায়লগ হচ্ছে আমারে কে চিনোস, এটা সে রাগের মাথাতে বলে, শুনবেন বেশিরভাগই রেগে গেলে বলে আমি কে তুই চিনোস। কিন্তু এই ধরনের ঘটনাতে সে আস্তে আস্তে রাখতে থাকে। তার প্রশ্ন হচ্ছে যে মুক্তিযোদ্ধারা কি অপরাধ করেছে, বঙ্গবন্ধু কি অপরাধ করেছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কি অপরাধ করেছে? মানুষ গত 1 বছরে সমস্ত কিছু দেখেছে, সেই কারণে লকডাউন সফল হয়েছে। এবং আমরা অন্ধকার টানেলের মধ্যে আমরা আলো দেখতে পেয়েছি, বলে আকলমান কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। সুতরাং আপনারা এখানে যারা আছেন আমি নিশ্চিত আপনারা সবাই আকলমান, এবং আপনারা বুঝবেন নেত্রীর কথাবার্তাও আপনারা বুঝবেন, নেত্রী সাম্প্রতিক সময়ের বক্তব্য আপনারা বুঝবেন। এবং একটা কথা আমি বলি, সেটা হচ্ছে, এটা বলা আমার প্রয়োজন, সেটা হচ্ছে 24 ঘন্টাতে একদিন আপা আমার ক্যালকুলেশনে আপা ঘুমায় হইতেছে 3 ঘন্টা বা 4 ঘন্টা। বিশ্বাস করেন যে দিস ইজ হার রুটিন, এবং মানে এটা একটা অমানসিক পরিশ্রম তিনি করেন। বাংলাদেশ আওয়ামী লীগের যে হার্ট, এই যে হৃৎপিণ্ড, এটা হচ্ছে তৃণমূল। আপনারা যারা এই প্রবাস থেকে, এই যে আমি জানি যে এই প্রবাসের কথা হচ্ছে যে টাইম ইজ মানি, আমি জানি না এখানে পার আওয়ার মিনিমাম স্যালারি কত, কিন্তু আমি নিশ্চয়ই এখানে অনেকে অনেক কাজ টাজ ফেলে এখানে এসছে, আমি এটা 100% শিওর, কারণ আমি নিজেও চলে এসেছি। আচ্ছা, সেখান থেকে বললাম। তো আলটিমেটলি যেটা হয়েছে সেটা হলো, নেত্রীকে আপনারা আর কেউ কষ্ট দিবেন না। নেত্রী কিসে কষ্ট পায় জানেন? যদি দেখে 2 ভাইয়ে গ্যাঞ্জাম, এগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে। আমি জানি না আমার কথাতে আপনারা কেউ মনে করেন কিনা। শোনেন, আমি জানি যে কোনো কিছুরই সলিউশন আছে। প্লিজ, আমার সন্তানের হাত ছিঁড়ে যাচ্ছে আপনাদের 2 মায়ের টানাটানিতে, সন্তানটাকে রেহাই দিতে হবে। আমি জানি না কেমনে করবেন, কিভাবে করবেন, আমার এগুলার সূত্র জানানোর প্রয়োজনই নাই, বাট আমি জানি আপনারা পারবেন। বলেন পারবে কিনা? আপনারা যারা, আমি মঞ্চের বাইরে যারা বসে থাকে তাদেরকে আমি অত্যন্ত শক্তিশালী মনে করি। তারা তালি দেয় বটে, কিন্তু তাদের তালি কিন্তু ভয়ানক তালি। ফলে আপনাদেরকেও এই সাহস যোগাতে হবে, আপনাদেরকেও বলতে হবে ভাই চলেন সব এক হই, তাই না? কালকে রায় যেটা হবে, যা হবে, এগুলো নিয়ে কোনো কেউ চিন্তা করবেন না। আমরা এই দেশকে, বাংলাদেশ আওয়ামী লীগ 1952 সালের ভাষা আন্দোলন,
62-র শিক্ষা আন্দোলন, 1966 সালে 6 দফা স্বাধিকারের আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ এবং এরপরে যত রকমের আন্দোলন হয়েছে, স্বৈরাচার বিরোধী বলেন, যা কিছু বিরোধী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ। আমি আপনাদেরকে একটা গ্যারান্টি আজকে দিয়ে যাচ্ছি, কূটনৈতিক ডিপ্লোম্যাটিক এইসব নিয়ে কথা বলবো না, শুধু এতটুকু শুরুতেই বলেছি যে আলো দেখা গিয়েছে। আলো 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 পশ্চিম পশ্চিম অঞ্চল থেকে আলো দেখা গেছে, দক্ষিণ অঞ্চল থেকেও আলো জ্বলছে, অনেক জায়গা থেকেই আলো জ্বলছে। ফলে আমি আমার বক্তব্য প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যে গত 5 বছরে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের মানুষজনদেরকে দেখেছেন অনলাইনে এত সক্রিয়? এখন আপনি আওয়ামী লীগ ছাড়া কাউকে দেখেন? মানে আমি শুধু অনেক শব্দ বলতে চাই না, আমাদের আওয়ামী লীগের ছেলেপেলেরা মোটামুটি যা করে ফেলেছে এই অনলাইনে, এখন ভয় পায় এখানে আসতে। দেখেন, খেয়াল করে দেখেন, ক্ষুদ্র ক্ষুদ্র টক শোজ, কথাবার্তা, আপনাদের এমন প্রতিবাদ সমাবেশ থেকে ছোট 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 রিলস, সমস্ত কিছু একত্রিত করে আমরা কোথায় পৌঁছেছি। আমাকে সারাক্ষণ গালিগালাজ করে, আপনারা নিশ্চয়ই দেখেছেন কত রকম নাম যে আমার আছে, ওই নাম আপনারা শেষ করতে পারবেন না, কিন্তু আবার এসে এসে ভিডিও দেখে। দেখি তো কি লিখছে, কি বলছে। এমনই এক প্রেমিক আমি যে আমার প্রেমে তারা ওই আমাকে গালি দিয়েও তারা আবার দেখতে আসে। এটা কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমি আবারও বলি, ছাত্রলীগের ছেলেপেলেরা তোমরা যারা আছো, আমি সাধারণত কাউকে সরাসরি তুমি বলি না, আমি সবাইকে আপনি করে বলি, কিন্তু ছাত্রলীগের ছেলেদেরকে আমি হয় তুমি বলি, নাহলে তুই বলি, কারণ এরা আমার প্রাণের অত্যন্ত কাছাকাছি। যখনই শুনবা যে আমি কাউকে তুমি করে বলছি এবং তুই করে বলছি, বুঝবা যে নিজুম ভাই তাদেরকে খুবই ভালোবাসে, এই কারণে বলতেছে। তোমাদের প্রতি আমার অনুরোধটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের মুরব্বীরা এখানে যারা আছে, মানে তোমাদের মুরব্বী রাজনীতিবিদরা যারা আছে, তারা রাজনীতি করছে ঠিক আছে, তোমাদেরকে কয়টা কাজ করতে হবে। সেটা হচ্ছে তোমরা নিজেরা সংগঠিত হবা। এই ফ্রান্সে যত রকমের সিনেটর ওই যে এমপি আছে, আমি তো জানি না এখানকার সিস্টেমগুলো কি, ইমেল পাঠাবা। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো তোমরা লিখবা, চ্যাট জিপিটিতে বাংলাতে লিখলে সুন্দর করে তোমাদেরকে ইমেল রেডি করে দিবে। এইটা তোমাদের জন্য দায়িত্ব। কোনো কিছু যদি না বোঝো, আমি একটা ফোন কলের দূরত্বে আছি, আমাকে জানাবা, এইটা জরুরি। আমি যেইখানে গেছি, আমেরিকাতে গেছি, ডেনমার্ক বলো, ফিনল্যান্ড বলো, যেই জায়গাতে গেছি, আমার একটাই আহ্বান ছিল, ছাত্রলীগের ছেলেমেয়েদেরকে আমি দায়িত্বটা দিতে চাই, বলতে চাই, এটা তোমরা নিজের থেকে নিবা, নিজের থেকে নিয়ে সংগঠিত করবা। সবাইকার মুরব্বীদেরকে জিজ্ঞেস করবা যে তোমাদের কাজ ঠিক মতো হচ্ছে কিনা, কি করতে হবে, গাইডলাইন নিবা। সবশেষ আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই রায়, এই ট্রাইব্যুনাল, ইউ নেভার নো, যে যেই মামলা আমাদের নামে করেছে, যেই মামলা নেত্রীর নামে দিয়েছে, মামলা থামাবো না, মামলাইটাই থাকবে, তদন্ত আবার হবে। এই একই মামলাতে আবার চার্জশিট দেওয়া হবে, আছে এই একই মামলাতে আবার চার্জশিট দেওয়া হবে। আইন কাকে বলে, কত প্রকার ও কি ভবিষ্যতে বোঝাবো। আজকে বক্তব্য এখানে শেষ করলাম। ছাত্রলীগকে যেটা বলেছি সেটা মনে রাখতে হবে, কেমন? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।